হ্যালো মুভি লাভার্স, এর আগের ভিডিওগুলোতে আপনাদের অসাধারণ রেসপন্স পেয়েছি, তাই আজকে একটি অসাধারণ সিরিজের বাংলা এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, যার নাম হলো মানি হাইস্ট। 2017 সালে মানি হাইস্ট সিরিজের সিজন 1 রিলিজ হওয়ার পর এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ডিরেক্টর বাধ্য হয়েই এই সিরিজের মোট 5টি সিজন রিলিজ করেছে এখন পর্যন্ত। তো আজকে আমি আমার ভিডিওর পার্ট 1-এ সিজন 1-এর 13টি এপিসোডের মধ্যে এপিসোড 1, 2, 3, 4 এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতে একজন মেয়েকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে 15টারও বেশি চুরি করেছিল। তবে শেষবার চুরি করার সময় একজন সিকিউরিটি গার্ডের গুলিতে তার বয়ফ্রেন্ড মারা যায় এবং এতে করে মেয়েটিও ওই সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে। আর তখন থেকে সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড এবং লুকিয়ে বেড়ায়। যাই হোক, একদিন সে রাস্তার পাশে একটি বুথ থেকে তার মাকে ফোন করে। তখন তার মা তার সাথে দেখা করতে চাইলে সে বলে, তুমি কি বাসায় একা আছো না? তার মা তখন পেছনে তাকায় আর বাসার মধ্যে আমরা কিছু পুলিশ দেখতে পাই যারা মেয়েটিকে ট্র্যাক করার চেষ্টা করছেন। তার মায়ের পরও বলে আমি একা, এবং তারা একটি জায়গা নির্ধারণ করে দেখা করার জন্য। পরবর্তীতে মেয়েটি যখন তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল তখন পেছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়, এবং এই লোকটি হলো এই সিরিজের মেইন ক্যারেক্টার মিস্টার প্রফেসর। মেয়েটি প্রফেসরের গাড়িতে বসে তাকে বন্দুক ধরে বলে, তুমি নিশ্চয় পুলিশ। প্রফেসর বলে, না, আমি তোমাকে সেভ করতে এসেছি। সে একটি ছবি দেখিয়ে বলে, তোমার ঘরে অলরেডি পুলিশ রয়েছে যারা তোমাকে ট্র্যাক করছে। এরপর প্রফেসর বলে সে একটি ব্যাংক ডাকাতি করতে চায় এবং এর জন্য তার এমন কিছু টিম মেম্বার দরকার যাদের হারানোর কিছুই নেই, আর ডাকাতির টাকার পরিমাণ 2400 মিলিয়ন ইউরো। এত বড় অঙ্কের টাকার কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায়, আর এভাবেই প্রফেসর এমন আরও 7 জন সহ মোট 8 জনকে একত্রিত করে যারা সবাই প্রফেশনালি চোর ছিল অথবা কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো প্রফেসরের কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। যাই হোক, প্রফেসর তাদের সবাইকে শহর থেকে দূরের একটি পুরনো বাড়িতে নিয়ে আসে 5 মাস ট্রেনিংয়ের জন্য। প্রথমে সেখানে তারা একটি গ্রুপ মিটিংয়ে বসে। তখন প্রফেসর তাদের বলে, এখানে আপনারা কেউ কারো নাম জানেন না, যেটা আমি চেয়েছিলাম। এরপর সে টিম মেম্বারদের একটি শহরের নামে নাম দেয়। শুরুতে যেই ওয়ান্টেড মেয়েটি ছিল তার নাম দেওয়া হয় টোকিও। এরপর একজনের নাম দেওয়া হয় বার্লিন, যে এর আগে প্রায় 27টির মতো চুরি করেছে এবং অনেক অভিজ্ঞতার কারণে তাকে এই ডাকাতির ইনচার্জ করা হয়। এরপর রয়েছে মস্কো, যে খোদাই করার কাজে অভিজ্ঞ ছিল। তবে তার সাথে রয়েছে তার ছেলে ডেনভার, সেও বাবার মতো চুরিতে এক্সপার্ট, তবে একটু গরম মেজাজের। এরপর রয়েছে রিও, যে কিনা যে কোনো ডিভাইস হ্যাক করায় ওস্তাদ, সে আবার প্রেমিক পুরুষও। এখানে এরপর যমজ 2 ভাই, হেলসেনকি এবং ডোজলো। তারা মূলত বডি বিল্ডার, মানে শক্তি বেশি। আর সবশেষে রয়েছে নাইরোবি, নকল টাকা বানানোতে ওস্তাদ, তবে প্রচুর ফানি এবং পজিটিভ মাইন্ডেড। যাই হোক, প্রফেসর তাদেরকে বলে তারা রয়্যাল মিন্ট অফ স্পেন নামক একটি মিউজিয়ামের ডাকাতি করবে, যেখানে ইউরোপের টাকার নোট প্রিন্ট করা হয়। এরপর 5 মাসের ট্রেনিং শেষ হওয়ার পরের সিন দেখা যায়, যেখানে তারা মিউজিয়ামে প্রবেশের উদ্দেশ্যে সবাই তাদের রবারি কস্টিউম পরে একটি গাড়িতে করে যাচ্ছিল। তবে রাস্তার মাঝে মস্কো নেমে রাস্তার 2টি অংশ একটি বন্ধ করে দেয়। ঠিক ওই রাস্তা দিয়ে ওই সময়ে রয়্যাল মিউজিয়ামের জন্য কিছু এক্সক্লুসিভ আর প্রোটেকশনের জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে একটি কন্টেইনার। আগে পিছে 2টি পুলিশের গাড়িও যাচ্ছিল, কিন্তু রাস্তা বন্ধ দেখে গাড়িগুলো থেমে যায়। আর তখন প্রফেসরের টিমের লোকেরা এসে তাদের গান পয়েন্টে নিয়ে পুলিশ 2 জনকে বন্দী করে। 2টি ইউনিফর্ম তারা পরে নেয়, আর মস্কোকে কন্টেইনারের ড্রাইভার করা হয়। আর টোকিও এবং নাইরোবি সাধারণ ড্রেসে আর একটা গাড়িতে বসে। এদিকে একদল স্টুডেন্ট যারা বাসে করে রয়্যাল মিউজিয়াম ভিজিট করতে যাচ্ছিল, যাদের সম্পর্কে প্রফেসর আগে থেকেই জানত। স্টুডেন্টগুলোর মধ্যে এক মেয়ের নাম ছিল পার্কার, আর সে ছিল প্রফেসরের টার্গেট। তবে সেটা কেন তা আমরা পরের এপিসোডে বুঝব। যাই হোক, টোকিও নাইরোবি সেখানে পৌঁছে মিউজিয়ামে প্রবেশ করে। এরপর স্টুডেন্টদের সেই বাসটিও সেখানে এসে প্রবেশ করে। ঠিক তখনই মস্কো ও বার্লিন পুলিশ হিসাবে আর বাকিরা সেই কন্টেইনারে লুকিয়ে মিউজিয়ামে প্রবেশ করে। সেখানে ঢুকেই প্রথমেই রিও সেখানকার সব সিসিটিভি হ্যাক করে সেগুলোর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর তারা সিকিউরিটি গার্ডদের হাত পা বেঁধে রুমে বন্দি করে রাখে, আর সেখানে থাকা ব্যাংক, মিউজিয়ামের সকল কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও সেই স্টুডেন্টদের হোস্টেজ বানিয়ে তাদের সবার চোখ বেঁধে দেওয়া হয়। এরপর বার্লিন খুব ঠান্ডা মাথায় তাদের সবার মোবাইল ও নাম নিয়ে তালিকা করে, যেন ডাকাতি শেষে সবাই সবার মোবাইল ফেরত পায়, কারণ হোস্টেজদের কোনো ক্ষতি করা ডাকাতদের উদ্দেশ্যই ছিল না। এদিকে মস্কো ও ডেনভার মিলে মিউজিয়ামের লকারটি ভেঙে ভেতরে ঢোকে। সেখানে তারা অনেকগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। এগুলোর মধ্যে 2-3 মিলিয়ন টাকা তারা ব্যাগে ভরে নেয়, আর একটা সুইচে চাপ দিলে অ্যালার্ম বেজে ওঠে। এরপর তারা ওই টাকার ব্যাগ নিয়ে মিউজিয়ামের দরজা খুলে বাহিরে আসলে দেখে
অ্যালার্ম বেজে ওঠার কারণে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলেছে। কি ভাবছেন ডাকাতরা ধরা খেয়ে গেল? একদমই না। মূলত সবই ছিল প্রফেসরের প্ল্যান, আর রবারি মেম্বাররা সবাই তার প্ল্যান অনুসারে অভিনয় করছিল। তাদের বলা হয়, তোমরা কোনো পুলিশকে শ্যুট করবে না, শুধু টাকার ব্যাগগুলো তাদের সামনে রেখে তাদের আশেপাশে গুলি ছুড়বে এবং এমন একটা অভিনয় করবে ভেতরে আসার সময় যেন তারা বুঝতে পারে আমাদের প্ল্যান ফেল হয়েছে এবং আমরা কোনো সাধারণ চোর নই। কিন্তু আসল প্ল্যান এর পরেই শুরু হবে। সবাই প্রফেসরের প্ল্যান মাফিকই কাজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের একটি গুলি রিওর মাথা ছুঁয়ে চলে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে টোকিও রাগ হয়ে পুলিশদের উপর গুলি করে। একজন পুলিশের গায়ে গুলি লাগে। এরপর কোনো মতে তারা আবার ভেতরে আসে আর রিও কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠে। অনেকগুলো সাসপেন্স আর টুইস্ট নিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় টিমের সবাই টোকিওর উপর রেগে যায়, কারণ সে প্ল্যানের বাইরে গিয়ে পুলিশকে গুলি করেছে। প্রফেসরও তাকে বোঝানোর চেষ্টা করেন। মূলত টোকিও ও রিওর মধ্যে ট্রেনিংয়ের 5 মাসে প্রেম হয়ে যায়, তাই রিওর গুলি লাগায় টোকিও রাগ গিয়ে পুলিশের উপরে গুলি করে। কিন্তু টোকিও প্রেমের বিষয়টা স্বীকার করতে চায় না, কারণ প্রফেসরের নির্দেশ ছিল টিম মেম্বারদের কেউ প্রেম করতে পারবে না, এতে করে প্ল্যান নষ্ট হবে। তবে রবারি মেম্বারদের ইনচার্জ বার্লিন রিওকে মেন্টালি হ্যারেস করে প্রেমের সত্যটা স্বীকার করায়। এদিকে পুরো পুলিশ ফোর্স মিউজিয়ামের সামনে চলে আসে, আর সেখানে একটা ক্যাম্প বসানো হয় পুরো অপারেশনটি মনিটরিংয়ের জন্য। এর মধ্যে স্পটে এসে পৌঁছায় অপারেশনের ইনচার্জ রেকুয়েল ও তার সহযোগী ও বন্ধু এঞ্জেলো। যাই হোক, সবকিছু বোঝার পর রেকুয়েল প্রথমেই মিউজিয়ামের ভিতরে কল দেয়। তখন বার্লিন সেই কল প্রফেসরকে ট্রান্সফার করে। প্রফেসর মূলত মিউজিয়ামের কাছে একটা পুরনো বাসায় বসে সবকিছু করছিল, আর মিউজিয়ামের ভিতরে তার টিমের সাথে অ্যানালগ পদ্ধতিতে যোগাযোগ করছিল যেন পুলিশ তাকে ট্র্যাক না করতে পারে। যাই হোক, প্রফেসর ভয়েস চেঞ্জার ব্যবহার করে বলে তাদের একটা হেলিকপ্টার দরকার, তারা ব্রাজিলে যাবে। এটা মূলত প্রফেসরের একটি চাল ছিল। সে পুলিশকে বোঝাতে চাইছিল তারা খুব শান্ত স্বভাবের ছিল। তখন পুলিশরা তাকে প্রস্তাব দেয় বন্দীদের মধ্যে আগে স্টুডেন্টদের ছেড়ে দিতে। প্রফেসর বলে এটা সে ভেবে দেখবে। প্রফেসরের শান্ত স্বভাব ও কথাবার্তা শুনে পুলিশ বুঝে ফেলে তার প্ল্যান অনেক বড়। এদিকে মিউজিয়ামের ভিতরে ডাকাতরা বন্দীদের সবাইকে ডাকাতদের মতো সেম ড্রেস ও মাস্ক পরতে বলে। এছাড়া বন্দীদের হাতে কিছু নকল বন্দুকও দেওয়া হয়। এর কারণ হল ডাকাতরা জানত খুব শীঘ্রই পুলিশ তাদের উপর হামলা করবে, আর এই কারণে পুলিশদের কনফিউজ করার জন্য সবাইকে সেম ড্রেস পরানো হয়। এতে করে পুলিশ গুলি চালাতে পারবে না আর বুঝতেও পারবে না সেখানে আসল ডাকাত কতজন। কিন্তু এই অপারেশনের ব্যাপারে অপারেশন ইনচার্জ রেকুয়েল জানত না। তখন সেখানে থাকা ইন্টারনাল অ্যাফেয়ার্সের একজন অফিসার রেকুয়েলকে জানান এ ব্যাপারে তাদের উপর মহলের চাপ আছে, কারণ ভেতরে থাকা স্টুডেন্টদের মধ্যে পার্কার নামে মেয়েটি হল ইউকে অ্যাম্বাসাডারের মেয়ে, আর ডাকাতরা তাকে চিনে ফেলার আগে তাকে সেখান থেকে রেস্কিউ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো প্রফেসর এটা আগে থেকেই জানত, তাই তাকে টার্গেট করেই প্ল্যান সাজিয়েছিল। এদিকে প্রফেসর আগেই তার টিমকে বলেছিল 4 জায়গা দিয়ে ভিতরে আসতে পারে পুলিশ: রোড এরিয়া, লোড এরিয়া, এমার্জেন্সি এক্সিট অথবা এক্সিট। তবে প্রফেসর জানত 4 জায়গা থেকে আসলেও তার টিম ঠিকভাবে প্রস্তুত। এদিকে মিউজিয়ামের ভিতরে ডাকাতরা বন্দীদের সঙ্গে যোগাযোগ করছে। তারা সবাইকে বুঝিয়ে বলছে শান্ত থাকতে হবে, আর পুলিশের কোনো কথায় প্রভাবিত হবে না। তারা বন্দীদের কিছু নির্দেশ দেয় যেন তারা ডাকাতদের মতো আচরণ করে, এতে করে পুলিশ বুঝতে পারবে না আসল চোরেরা কে। একই সময়ে টিমের প্রত্যেক সদস্য প্রফেসরের নির্দেশ মেনে কাজ করছে। টোকিও এখনও রাগে আচ্ছন্ন, কিন্তু রিওর সুস্থ হওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রফেসরের পরিকল্পনা অনুযায়ী সবাই নির্দিষ্ট পজিশনে থাকে। পরবর্তীতে মিউজিয়ামের বাইরে পুলিশ তাদের কৌশল পরীক্ষা করতে থাকে। তারা সবকিছু মনিটর করছে, আর রেকুয়েল পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। কিন্তু প্রফেসরের চাতুর্যের কারণে পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মধ্যরাতে টিমের সদস্যরা তাদের পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করে। বন্দীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে তারা সেম ড্রেস ও নকল বন্দুক ব্যবহার করে। পুলিশ পরিস্থিতি বুঝতে পারছে না, আর পুরো অপারেশনটি প্রফেসরের হাতে রয়েছে। এদিকে রবারি মেম্বার বার্লিন রিওকে মানসিকভাবে প্রভাবিত করে প্রেমের সত্য স্বীকার করায়, আর টোকিওর আবেগ আরও জটিল হয়ে ওঠে। প্রেম ও রাগের মধ্যে তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রফেসর জানত পুলিশ 4 জায়গা থেকে মিউজিয়ামে প্রবেশ করতে পারে। তার জন্য পুরো টিম নির্দিষ্ট অবস্থানে থাকে যাতে পরিকল্পনা কোনোভাবেই ব্যর্থ না হয়। পরবর্তী পর্যায়ে পুলিশ হঠাৎ মিউজিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ডাকাতরা তাদের বিভ্রান্ত করতে বন্দীদের ব্যবহার করে আর নিজেরা নির্দিষ্ট অবস্থানে থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করে। এভাবে পুরো অপারেশনটি অত্যন্ত সাবধানে, সাসপেন্স ও টুইস্ট দিয়ে এগিয়ে চলে। প্রতিটি মুহূর্তে পুলিশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু প্রফেসরের চালাক পরিকল্পনা সব সময় এগিয়ে রাখে। শেষ পর্যন্ত প্রফেসরের পুরো কৌশল ও টিমের সহায়তায় অপারেশন সফলতার দিকে এগোতে থাকে। এপিসোড 2 এইভাবেই শেষ হয়, একটি উত্তেজনাপূর্ণ, সাসপেন্স ও টুইস্ট দিয়ে পরিপূর্ণ কাহিনীর মধ্যে।
ছাদ দিয়ে তাদের আইডিয়া সঠিক ছিল। কমান্ডোরা শুরুতেই লোড এরিয়া দিয়ে ভেতরে আসে। কমান্ডোরা সেখানে ড্রিল করে, ভেতরে ক্যামেরা প্রবেশ করায় ভেতরের অবস্থা বোঝার জন্য। কিন্তু তারা দেখে ডাকাতরা সবাই মেশিন গান নিয়ে রেডি হয়ে আছে। আর এদিকে বার্লিনের নির্দেশে অ্যালিসন পার্কারকে একটি আলাদা রুমে নিয়ে গিয়েছে এবং তার মাথায় বন্দুক ধরে তাকে দিয়ে মিডিয়াতে কল করায় এবং পুলিশকে বলায় ভেতরের সমস্ত বন্দীদের ডাকাতদের মতো সেম পোশাক পরানো হয়েছে, তাই পুলিশ গুলি চালালে তারা যে কেউ সেখানে মারা যেতে পারে। তাই পুলিশ কমান্ডোদের অপারেশন প্রত্যাহার করে। আর শেষমেশ পুলিশ বাধ্য হয়েই এই অপারেশন প্রত্যাহার করে। মূলত এর পরেই প্রফেসরের মূল প্ল্যান এক্সিকিউশন শুরু হয়। নাইরোবা একটি লিস্ট এনে বন্দীদের মধ্যে তাদেরকে আলাদা করে যারা নোট প্রেস করার কাজ করত। এরপর তারা নোট ছাপানোর কাজ শুরু করে। প্রতি মিনিটে প্রায় €500,000 ছাপানো হচ্ছিল। তাদের টার্গেট ছিল €2,400,000 ছাপাবে। আর এটাই তারা ডাকাতি করবে, কারণ এখানে আগে থেকেই যে ইউরো রিজার্ভ ছিল তা সাধারণ মানুষের, আর প্রফেসর সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চায় না। আর এজন্যই প্রথম এপিসোডে তারা পুলিশের সাথে পালানোর অভিনয় করেছিল, যাতে করে তারা ভেতরে টাকা ছাপানোর সময় পায়। এদিকে বাহিরে অপারেশন ইনচার্জ রেকুয়েল মাইন্ড ফ্রেশের জন্য পাশে একটি কফি শপে যায়। সেখানে সে তার মাকে ফোন করতে গেলে দেখে পার্স না থাকায় ফোন বন্ধ হয়ে গিয়েছে। তখন পেছন থেকে প্রফেসর তাকে বলে, আপনি সম্ভবত টেনশনে আছেন, নো প্রবলেম, আমার ফোনটি নিতে পারেন। রেকুয়েল তো আর জানে না এই সেই মাস্টারমাইন্ড যার কারণে সব ঘটছে। তাছাড়া প্রফেসরের লুক ও অ্যাটিটিউড এতটাই নর্মাল ও শান্ত ছিল যে তাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। যাই হোক, রেকুয়েল প্রফেসরের ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে, আর এখানেই এপিসোড 2 শেষ হয়। পরের এপিসোড 3 এর শুরুতে দেখা যায় প্রফেসরের ফোন নিয়ে রেকুয়েল শুধু তার মায়ের সাথেই না, বরং তার সিনিয়রকেও ফোন দেয় আর বলে সে এই দায়িত্ব পালন করতে পারবে না। এটা শুনে প্রফেসর বেশ টেনশনে পড়ে যায়, কারণ তাহলে তার প্ল্যান কঠিন হয়ে যাবে। পরের দিন সকালে বার্লিন মনিকা নামের একজন হোস্টেসকে নিয়ে বাহিরে আসে। মনিকা একটি কাগজ পড়ে শোনায় সবাইকে। সে বলে, পুলিশ অফিসারের গায়ে গুলি লাগার জন্য তারা দুঃখিত, আর এখানে আমরা মোট ৬৭ জন হোস্টেস আছি। আমরা সবাই ঠিক আছি, কারো কোনো ক্ষতি হয়নি। তখন সাংবাদিক সহ সবাই বুঝে তার মানে তারা কাউকে মারতে চায় না। এখানে পুলিশ গুলি চালাতে পারে না, কারণ সবাই একই পোশাক পরা ছিল, তাই কে ডাকাত আর কে ভালো বোঝা মুশকিল ছিল। পরের দৃশ্যে বার্লিন সমস্ত হোস্টেসদের মধ্যে যারা একটু শক্তিশালী ছিল তাদেরকে একটি জায়গায় নিয়ে যায়, সেখানে ড্রিল করে একটি টানেল বানানোর জন্য, কারণ এটা নিয়ে তাদের গোপন একটি প্ল্যান আছে। এরপর বার্লিন বাকিদের মধ্যে যারা পেশেন্ট কিংবা প্রেগনেন্ট তাদের কাছ থেকে তাদের ওষুধের নাম জেনে নেয়, যাতে তারা বাইরে থেকে মেডিসিন ও খাবার আনতে পারে। তখন ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে অ্যালিসন পার্কার বলে, এখানে আমার সাথে আসা আমার বয়ফ্রেন্ড আমার ইনস্টাগ্রামে আমার একটি নোট ফটো আপলোড দিয়েছিল, এখন আমি সেটা ডিলিট করতে চাই। তখন বার্লিন বলে, এখানে ইন্টারনেট অন করা যাবে না, তবে তুমি মোবাইলে একটা ভিডিও রেকর্ড করতে পারো আর সেখানে বলো এটা কেউ ষড়যন্ত্র করেছে। এরপর সেই ভিডিওটি আমরা তোমার বাবা মার কাছে পাঠিয়ে দিব। পরের দৃশ্যে রিও পার্কারকে নিয়ে একটি রুমে আসে তার ভিডিও রেকর্ডের জন্য। এর মধ্যে রিও ও পার্কারের মধ্যে কথা হচ্ছিল, আর পেছন থেকে টোকিও এটা দেখে জেলস ফিল করে আর রিওর সাথে ঝগড়া শুরু করে। আর এই সুযোগে পার্কার তার ফোন অন করে ইন্টারনেট কানেক্ট করে, কারণ সে তার সেই ছবিটি ডিলিট করতে চায়। কিন্তু ইন্টারনেট কানেকশন হওয়ার সাথে সাথেই পুলিশ জানতে পারে পার্কারের ফোন অন হয়েছে। তারা ফোনটি ট্র্যাক করে, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ ফুটেজ রেকর্ড করে। এ সময় রিও তুটতে পেরে দ্রুত গিয়ে পার্কারের ফোনটি ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে রিওর চেহারা সেই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আর পুলিশরা এটা পেয়ে খুব খুশি হয়, কারণ অন্তত ডাকাত দলের একজনকে তারা চিহ্নিত করতে পেরেছে। এদিকে ইন্সপেক্টর রেকুয়েলকে তার সিনিয়র ফোন দিয়ে বলে দ্রুত সেই কেসটির দায়িত্ব পুনরায় নিতে। রেকুয়েল তখন অপারেশন রুমে এসে প্রফেসরকে ফোন করে। প্রফেসর ভয়েস চেঞ্জার ইউজ করে রেকুয়েলকে বলে তাদের কিছু মেডিসিন ও খাবার প্রয়োজন। রেকুয়েল তখন প্রফেসরকে বলে, আমি মেডিসিন ও খাবার পাঠাচ্ছি, তবে তোমার জন্য একটি গরম খবর আছে, তা হলো তোমাদের একজনকে আমরা চিনে ফেলেছি, আর তোমরা সকল বন্দীদের ফোন তাদের নামের সাথে দেয়ালে লাগিয়ে রেখেছ, সেটা আমরা ছবি পেয়ে গিয়েছি। এটা শুনেই প্রফেসর একটু অবাক হয়ে যায়। এদিকে মিউজিয়ামের ম্যানেজার আর্তুরো পার্কারের বয়ফ্রেন্ড ডাকাতের নির্দেশ অনুযায়ী টানেল খুঁড়ছিল, কিন্তু তারা দুজন সুযোগ বুঝে ডাকাতদের কাছে কি সরঞ্জাম কিন্তু অস্ত্র আছে তা চেক করে। এরপর সেই ম্যানেজার আর্তুরো তার সহকর্মী মনিকার কাছে এসে তাকে ইমোশনাল করে বলে তার রুমে তার জ্যাকেটের পকেটে একটা ফোন আছে, সেটা যদি মনিকা তাকে এনে দেয় তাহলে সে পুলিশকে ফোন করলে তারা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে আর সুন্দর জীবন গড়তে পারবে। মূলত এই আর্তুরো লোকটি ছিল একজন চরিত্রহীন এবং স্বার্থপর, যে নিজে বিবাহিত সত্ত্বেও তার সহকর্মী মনিকাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে প্রেগনেন্ট করেছিল, কিন্তু পরে তা মেনে নিতে চায় না, যার কারণে মনিকা ডাকাতদের কাছে পিল চায় তার প্রেগনেন্সি নষ্ট করার জন্য। এদিকে প্রফেসর বার্লিনকে নির্দেশ দেয়
সেই ব্যক্তিকে খুঁজে বের করতে যে এই ফোনটা অন করেছিল, যার মাধ্যমে পুলিশ তাদের ফুটেজ পেয়েছে। তখন বার্লিন ক্ষেপে গিয়ে হস্টেজদের সামনে এসে বলে, সেই ফোনটা কার ছিল বলো। কিন্তু কেউ যখন সামনে আসে না, তখন বার্লিন সবার সামনে একটা বুড়ো লোকের সমস্ত কাপড় খুলে তাকে নির্যাতন করতে থাকে। সবচেয়ে শেষে এইসব দেখে রিও বার্লিনকে বলে, ফোনটা পার্কা ওপেন করেছিল, আর তখন সে একটু অমনোযোগী ছিল। এটা শুনে বার্লিন রাগ হয়ে সেই দুজন বডি বিল্ডারকে বলে রিওকে তার শাস্তি বুঝিয়ে দিতে, যেন এমন ভুল আর কেউ না করে। আর নির্দেশ মতো তারা দুজন রিওকে অনেক মারে। এদিকে মনিকা বুদ্ধি করে ম্যানেজার আর্তুরোর রুমে গিয়ে তার জ্যাকেট থেকে ফোনটি নিয়ে তার কাছে লুকিয়ে রাখে। অন্যদিকে পুলিশ হস্টেজদের জন্য খাবার ও মেডিসিন পাঠায়। তখন ডেনিভার মনিকার জন্য পিল নিয়ে তার কাছে আসে এবং রুমের বাইরে এনে বোঝানোর চেষ্টা করে যেন সে বাচ্চাটি নষ্ট না করে। তখন সেখানে বার্লিন চলে আসে আর মনিকাকে চলে যেতে বলে। মনিকা তখন চলেই যেতে ধরছিল, কিন্তু তখনই তার সাথে থাকা ফোনটি বেজে ওঠে। বার্লিন মনিকার কাছ থেকে ফোনটা নিয়ে ডেনিভারকে অর্ডার দেয় মনিকাকে মেরে ফেলতে। তাই ডেনিভার মনিকাকে মারার জন্য ওয়াশরুমে নিয়ে যায়। যদিও প্রফেসর বারবার বলেছিল কোনোভাবেই কোনো হস্টেসকে মারা যাবে না, কিন্তু বার্লিন রাগের মাথায় তা অর্ডার করে দেয়। এদিকে ইন্সপেক্টর রেকুয়েল আবার এই কফি শপে যায় খাবারের জন্য। এটা দেখে প্রফেসরও সেখানে যায়। তখন রেকুয়েলের কাছে একটি কল আসে আর বলে ডাকাতদের দুজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের ছবি তার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। রেকুয়েল তখন ছবিগুলো ওপেন করলে প্রফেসর পাশে থেকে তা দেখার চেষ্টা করছিল। তখনই রেকুয়েল প্রফেসরকে ধরে ফেলে এবং সাংবাদিক হিসেবে সন্দেহ করে তার আইডি কার্ড চেক করতে থাকে। কিন্তু তখনই সৌভাগ্যবশত ক্যাফের ম্যানেজার বলে, উনি খুব ভালো মানুষ, আমি তাকে অনেক দিন ধরেই চিনি। আর প্রফেসরও তাকে সালভা নামে পরিচয় দিয়ে কোনো মতে এ যাত্রায় বেঁচে যায়। আর রেকিওলো তাকে সরি বলে। যাই হোক, টোকিও যখন দেখে রিও অনেক বেশি আহত হয়েছে, তখন সে রাগ করে সেই ক্যামেরাগুলো ভেঙে ফেলে যেগুলো দিয়ে প্রফেসর তাদের দেখছিল। আর সে প্রফেসরকে বলে যদি এরপর কেউ রিওর গায়ে হাত দেয় তাহলে সে তাকেও মেরে ফেলবে। তখন প্রফেসর টোকিওকে বলে, তোমার এবং রিওর পিকচার পুলিশ সবখানে ছড়িয়ে দিয়েছে, আর তোমাদের ভালোবাসার জন্যই আজ আমাদের পুরো প্ল্যান বিপদে পড়েছে। অন্যদিকে দেখা যায় ওয়াশরুমের মধ্যে মনিকা ডেনিভারের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ডেনিভার ভাবে সে মনিকাকে না মারলে বার্লিন তাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর ডেনিভার একটি শ্যুট করে, আর জোরে গুলির আওয়াজের সাথে এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় ডেনিভার মূলত ফ্লোরে গুলি করেছিল, কারণ মনিকা প্রেগনেন্ট থাকায় সে মায়ায় পড়ে যায়। তবে ডেনিভার বার্লিনকে বোঝানোর জন্য মনিকার পায়ে গুলি করে। তখন বার্লিন এসে চেক করে মনিকাকে। মনিকার খুব কষ্ট হলেও সে মৃতের মতো অভিনয় করে। এরপর ডেনিভার মনিকাকে একটি সেফ জায়গায় রেখে আসে। এইদিকে ইন্সপেক্টর রেকুয়েল ও প্রফেসরের মধ্যে কঠিন হুমকি-ধুমকি ও বনিবনা চলতে থাকে, কিন্তু কেউ তো কারো থেকে কম যায় না। এর মধ্যে রেকুয়েলের মা তাকে ফোন দিয়ে ব্যস্ত পাওয়ায় সে প্রফেসরের ফোন দেয়, কারণ এর আগে তো প্রফেসরের ফোন দিয়ে রেকুয়েল তার মায়ের সাথে কথা বলেছিল। প্রফেসর তখন বুদ্ধি করে রেকুয়েলের অপারেশন ক্যাম্পে চলে আসে আর রেকুয়েলকে ফোনটা দিয়ে বলে তার মা এমার্জেন্সি তাকে চাচ্ছে। রেকুয়েল যখন ফোনে কথা বলছিল, প্রফেসর তখন ক্যাম্পের সব সুকাপমেন্ট দেখে ফেলে, কারণ প্রফেসর তো সালভা নামে সাধারণ হিসেবে পরিচিত ছিল। যাই হোক, রেকুয়েল দ্রুত বাসায় চলে আসে, কারণ তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হলেও তার হাজব্যান্ড আজকে তার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল, যাতে করে সে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু সে বাসায় এসে তার মেয়েকে দেখে শান্ত হয় আর তার স্বামীকে এটা করতে না করে। তবে ভুল করে সে সালভা মানে প্রফেসরের ফোনটা সাথে নিয়ে এসেছে। সেটা সে সালভাকে ফেরত দিতে আবার ক্যাফেতে যায়। এরপর ইমোশনাল হয়ে সে তার ডিভোর্সের কারণসহ আরও বিভিন্ন কথা খুলে বলে। আর এসব শুনে প্রফেসর রেকুয়েলের দিকে কিছুটা নরম হতে থাকে। এদিকে মনিকাকে গুলি করার শব্দ শুনে হস্টেজদের পাশাপাশি ডাকাতরাও অবাক হয়। তাই টোকিও বার্লিনকে রুমে নিয়ে গিয়ে জানতে চায় সত্যটা। বার্লিন তখন বলে সে ডেনিভারকে দিয়ে মনিকাকে হত্যা করেছে। এটা শুনে সেখানে টোকিও, রিও সবাই ক্ষেপে যায়। এর মধ্যে সেখানে মস্কো চলে আসে আর শুনে তার ছেলে ডেনিভার মনিকাকে হত্যা করেছে। এটা শুনে সে দ্রুত ওয়াশরুমে ডেনিভারের কাছে যায়। সেখানে ডেনিভার নিজের শরীর থেকে রক্ত পরিষ্কার করছিল, আর এটা দেখে মস্কোর প্যানিক অ্যাটাক হয়। তারা দ্রুত তাকে রুমের সোফায় শোয়ায়, কিন্তু ডেনিভার কোনোভাবেই মস্কোকে বলতে পারে না যে সে মনিকাকে মারেনি।
মনিকা এখনও বেঁচে আছে, কারণ বার্লিন পাশেই ছিল। পরবর্তীতে ডেনিভার মনিকার জন্য প্রয়োজনীয় সবকিছু নিয়ে তার কাছে আসছে, আর মনিকার পায়ে গুলি রেখেই সেখানে ব্যান্ডেজ করে দেয়, কারণ গুলি বের করার ব্যাপারে মনিকা ডেনিভারের উপর ভরসা করতে পারছিল না। এদিকে মস্কো ঘুমের মধ্যেই ভাবতে থাকে তার কারণে তার ছেলের জীবন নষ্ট হয়েছে আর তার ছেলে কাউকে খুন করেছে। এসব মানতে না পেরে মস্কো দ্রুত মেইন গেটের সামনে এসে সুইচ টিপে দরজা খুলে দেয়, কারণ সে আত্মসমর্পণ করতে চায়। মেইন গেট খুলতে দেখে পুলিশরা গুলি করার জন্য রেডি হয়, আর তখনই ডেনিভার এসে তার বাবাকে সরিয়ে দেয়, আর টোকিও দ্রুত গেট বন্ধ করে দেয়। ডেনিভার তখন বাধ্য হয়েই তার বাবাকে চুপে চুপে বলে দেয় সে মনিকাকে মারেনি, মনিকা এখনও বেঁচে আছে। এটা শুনে মস্কো কিছুটা শান্ত হয়, তবে তার শারীরিক সুস্থতার জন্য খোলা হওয়া দরকার ছিল। তাই সে ডেনিভার, তার বাবা মস্কো সহ কয়েকজন বন্দীকে সেম ড্রেস, মাস্ক এবং বন্দুক দিয়ে ছাদে নিয়ে যায়, যাতে পুলিশরা কনফিউজড হয়ে গুলি করতে না পারে। অন্যদিকে এঞ্জেল দ্রুত রেকোয়েলকে অপারেশন ক্যাম্পে ডাকে। এটা দেখে প্রফেসর বুঝে যায় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তাই সে নিজেও দ্রুত তার বাসায় এসে বার্লিনকে ফোন দেয়। তখন বার্লিন মনিকার মৃত্যু আর এর জন্য পুরো পরিস্থিতি কিছুই বলে না প্রফেসরকে, কারণ টোকিও রিও তার দিকে বন্ধক ধরেছিল। এইদিকে দেখা যায় মস্কো বারবার ডেনিভারকে জিজ্ঞেস করছিল সে কি সত্যিই মনিকাকে মারেনি। তবে একথা আর্তুরো শুনে ফেলে, আর তার হাতে থাকা বন্দুক দিয়ে মস্কো ডেনিভারকে ভয় দেখিয়ে বলে, তোমরা কি আসলেই মনিকাকে মেরে ফেলেছ? কারণ মনিকার সাথে তো তার প্রেম ছিল, আর এই কারণেই সে অনেকটা রেগে গিয়েছিল। এসব কিছু পুলিশরা দূর থেকে দেখছিল। মস্কো এটা বুঝতে পারলে সে সবাইকে দ্রুত মাথার পিছনে হাত দিয়ে নিচু হতে বলে, কিন্তু আর্তুরো না বসে তাদের সবাইকে ভয় দেখাচ্ছিল। তার মানে সে ভুলে গিয়েছিল তার হাতে থাকা বন্দুক নকল ছিল। এটা দেখে পুলিশরা ভাবছিল আর্তুরো হয়তো ওই ডাকাত দলের কেউ ছিল, আর সে খুব শীঘ্রই ছাদে থাকা বন্দীদের মারতে যাচ্ছে। এই অবস্থায় রেকুয়েল বাকিদের বাঁচানোর জন্য আর্তুরোর দিকে গুলি চালাতে বলে, আর গুলি এসে সোজা লাগে আর্তুরোর কাঁধে। তখন মস্কো দ্রুত আর্তুরোর মাস্ক খুলে ফেলে, আর পুলিশ বুঝতে পারে তারা ভুলবশত বন্দীদের গুলি করে ফেলেছে। আর এই টানটান উত্তেজনা নিয়েই এপিসোড 4 এখানেই শেষ হয়। তবে আর্তুরো আসলেই কি মারা গেল? মনিকা কি বেঁচে থাকবে? রিও আর টোকিওর ভালোবাসা কোন দিকে যাবে? আর তাদের ডাকাতি কি সফল হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে পরের পার্ট দেখার জন্য কমেন্ট করে জানান। আর যারা নতুন আমার এই ভিডিওটি আজকে দেখছেন, তারা পরবর্তী